ধনী বউয়ের গরিব শ্বশুর বাড়ি। শিউলিগঞ্জ গ্রামে অর্ণব তার বাবা আশিস এবং মা সুমিতার সঙ্গে একটি সাধারণ মাটির বাড়িতে থাকত। সে বাড়িতেই অল্প কদিন আগে ধনী পরিবারের একমাত্র মেয়ে মিতালির সাথে অর্ণবের বিয়ে হয়। মিতালির সব ছিল, কিন্তু এই পরিবারে এসে তার মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল। গ্রামে প্রথম কয়েকদিন সবার মুখ ভার করে থাকা হইল, কারণ মিতালির কাছে শ্বশুরবাড়ির সবকিছুই খুব পুরনো আর মলিন লাগছিল। তুমি এখনো মুখ গোমরা করে বসে আছো কেন? তোমার এমন ব্যবহার দেখে সকলের খুবই খারাপ লাগছে, এটা কি তুমি বুঝতে পারছো না? বাড়িতে এমন ভাঙ্গাচোরা বাসনপত্র দেখলেই আমার সব থেকে বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এখানে থাকা আমার পক্ষে খুব কষ্টের। বৌমা, আমরা গরিব হলেও তোমাকে তো খুব আদরে যত্নে রাখার চেষ্টা করছি, এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনারা আদর যত্নে রাখলেও এই বাড়ির পুরনো পরিবেশে আমার একদম মন টিকছে না, আমার খুব দমবন্ধ লাগছে। বৌদি, তুমি কি কেবল শহরের দামি জিনিসপত্র আর আধুনিক আরামেই অভ্যস্ত হয়ে গিয়েছ? গ্রামের সরল জীবন কি তোমার ভালো লাগছে না? দেখো কাকলি, দামি জিনিসপত্রের কথা নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটু আধুনিকতার অভাব আমার ভালো লাগে না। বৌমা, তুমি আমাদের অবস্থার কথা জেনেই তো অর্ণবকে বিয়ে করেছ, এখন কেন এরকম আচরণ করছো? হ্যাঁ মিতালি, তুমি একটু সহজ হও এবং এই পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি চাইলেই আমরা একসাথে অনেক কিছু পরিবর্তন করতে পারি। আস্তে আস্তে দিন কাটতে শুরু করলো এবং অর্ণব বোঝানো সত্ত্বেও মিতালির মনের মধ্যে একটা হতাশার ভাব জন্মাতে লাগলো। আচ্ছা মা, আমার বাবা যে গয়নার দোকানটি উপহার দেবেন বলেছিলেন, সেই দোকানের কাগজপত্রের কোনো খবর এসেছে? বৌমা, তোমার বাবা নিশ্চয়ই সঠিক সময়ে সমস্ত কাজ শেষ করে দেবেন, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হবে। মা, দোকানটি আমার নিজস্ব সম্পত্তি হবে, সেই কারণে যত তাড়াতাড়ি হাতে পাই ততই আমি নিশ্চিন্ত থাকতে পারবো। আমার ভয় হচ্ছে। মিতালি, কেন এত ভয় পাচ্ছ? তোমার বাবার উকিল তো সব দেখছেন, তুমি কোনো চিন্তা করো না। তার উকিল রীনা দেবীর সাথে আমার একবার কথা বলা দরকার। আমি জানতে চাই কেন কাগজপত্রে এত দেরি হচ্ছে। বৌদি, তুমি মনে হয় ভাবছো তোমার টাকা নিয়ে কেউ কিছু করে ফেলবে। তোমার চিন্তা ভাবনা খুবই খারাপ মনে হচ্ছে। এইভাবে কয়েক মাস কেটে যায় এবং মিতালি তার বাবার পক্ষ থেকে কোনো স্পষ্ট খবর না পেয়ে চিন্তা করতে শুরু করে। অর্ণব, তুমি একবার রীনা দেবীর সাথে কথা বলো, এখনো দোকানটা আমার নামে করা হচ্ছে না কেন? আমি কাল সকালেই তোমার বাবার বাড়িতে ফোন করে সমস্ত বিষয় খোঁজ নেব, তুমি কোনো রকম চিন্তা করো না মিতালি। পরের দিন সকালে রীনা দেবী নিজেই মিতালিকে ফোন করে। মিতালি এই দেখে অবাক হয়ে যায়। এরপর রীনা দেবী তাকে বলে, তুমি জানো তোমার নতুন গরিব বাড়িতে কতটা মানানসই হচ্ছে? মিতালি, তোমাদের ওই গরিব শ্বশুর বাড়িতে তোমার কোনো সম্পত্তি দেওয়া ঠিক হচ্ছে না, তারা নিশ্চয়ই সেটা আত্মসাৎ করে ফেলবে। আপনি এমন কথা বলছেন কেন? আমি তো আপনার কাছে কোনো রকম কৈফিয়ত চাইনি, আর এই বাড়ি আমারও, এটা ভুলবেন না। তোমার বাবার ইচ্ছা ছিল তুমি যেন সুখে থাকো, কিন্তু তোমার এই শ্বশুরবাড়ির অবস্থা দেখে তো সেটাই মনে হচ্ছে না, তাই দেরি করছি। আপনি যা বলছেন তার কোনো ভিত্তি নেই, আমি আমার শ্বশুরবাড়ির লোকদের ভালো করে চিনি, তারা এমন মানুষ নন। আরে মিতালি, একবার ফোনটা আমার হাতে দাও। রীনা দেবী, আপনি আমাদের পরিবারের বিষয়ে কথা বলার কে? আমরা আপনার কাছে কোনো সাহায্য চাইনি। অর্ণব বাবু, তোমার বাবা মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ, আর তোমার স্ত্রী খুব ধনী, তাই আমি খুব চিন্তিত। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমার বাবার দেওয়া সম্পত্তির কাগজপত্র তাড়াতাড়ি আমার হাতে তুলে দিন, দেরি করবেন না। তুমি যদি তোমার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাও তাহলেই এই কাজটি করা সম্ভব, তা না হলে এই সম্পত্তি কখনোই তোমার হাতে আসবে না। রীনা দেবী এই বলে ফোন রেখে দেয়। তার কথা শুনে মিতালি এবং তার বাড়ির সকলে অনেক দুঃখী হয়ে যায়। সমস্ত কথা শুনে মিতালের শাশুড়ি বলে, মিতালি, তোমার সম্পত্তির জন্য যদি এমন খারাপ কথা শুনতে হয় তবে সেটা আমাদের পক্ষে খুবই কষ্টের, আমরা খুব দুঃখিত। মা, আপনারা কোনো চিন্তা করবেন না, রীনা দেবী হয়তো কোনো খারাপ মতলবে এই ধরনের কথা বলছেন, আমাকে সেটা জানতে হবে। বৌদি, তোমার বাবা কি তার সমস্ত সম্পত্তি কেবল রীনা দেবীর উপরেই ছেড়ে দিয়েছেন? তিনি কেন নিজে সব কাজ করছেন না? আমি বাবার সঙ্গে কথাই বলতে পারছি না, উনি অসুস্থ, তাই রীনা দেবী সমস্ত কাজ দেখছেন, এটাই আমি জানি। অর্ণব, তুমি রীনা দেবীর অফিসে গিয়ে দেখা করো এবং সমস্ত কাগজপত্রের হিসাব চাও, এবার আর দেরি করা ঠিক হবে না। আরে না মিতালি, এবার আমি সরাসরি তোমার বাবার সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই কিছু জানেন। তুমি একদম ঠিক বলেছ অর্ণব, ঠিক আছে, আমরা তাহলে বাবার কাছে গিয়ে এই বিষয়ে কথা বলবো। পরের দিন সকালে মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য তৈরি হয়। আমার মনে হয় রীনা দেবী নিশ্চয়ই কোনো রকম ষড়যন্ত্র করছে, না হলে তোমার সম্পত্তি এতদিন পর্যন্ত নিজের কাছে রাখতো না, তার হয়তো দেওয়ার ইচ্ছা নেই।
তুমি একদম ঠিক বলেছ অর্ণব। তাছাড়া সে বারবার আমাকে শ্বশুরবাড়ি ছাড়ার কথা বলছো, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বৌদি, তোমরা তাড়াতাড়ি যাও এবং সবটা মিটিয়ে চলে এসো। বড় কোনো রকমের সমস্যার সৃষ্টি হওয়ার আগেই সবকিছু সমাধান করে নাও। সাবধানে যেও তোমরা। আমার মন বলছে রীনা দেবীর কোনো বড় ভুল আছে, যা তোমরা গিয়ে জানতে পারবে। মা, আমি বুঝতে পারছি আপনারা আমাকে কতটা ভালোবাসেন। চলো মিতালি, আর দেরি করা ঠিক হবে না। আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে। শহরে মিতালির বাবার বাড়িতে পৌঁছানো মাত্রই তাহাদের সামনে এক অপ্রত্যাশিত সত্য প্রকাশ হয়। বাবা, এতদিন থেকে তুমি আমাকে ফোন করছো না কেন? তাছাড়া তোমার সম্পত্তি যেটা তুমি আমাকে দেওয়ার কথা বলেছিলে, সেটা রীনা দেবী দিতে চাইছে না কেন? আরে মিতালি, রীনা কোনো উকিল নয়, সে আমার অফিসের পুরনো হিসাব রক্ষক। আমি বিশ্বাস করে তাকে সব দিয়েছিলাম। মানে, উনি উকিল নন? তাহলে উনি কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন? মিতালি, তোর মায়ের কিছু দামি গয়না আর অনেক টাকা সরিয়ে ফেলেছে, কারণে আমি বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি। তার মানে ওই রীনা তোমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের সবকিছু আত্মসাৎ করতে চায়। আমার কিন্তু তার উপর অনেক রাগ হচ্ছে। হ্যাঁ মিতালি, সে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে, এই কারণে তোকে তোর শ্বশুরবাড়ির বিরুদ্ধে করার চেষ্টা করছিল, যাতে কেউ তোর সাপোর্টে না থাকুক। বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা এখনই পুলিশের কাছে যাব এবং রীনা দেবীর নামে সব অভিযোগ জানাবো। আমরা এত সহজে তাকে ছাড়বো না। হ্যাঁ বাবা, অর্ণব একদম ঠিক বলছে। তাছাড়া আমি আমার শ্বশুরবাড়িতে খুব ভালো আছি, এবার সব ঠিক হয়ে যাবে। পুলিশের সাহায্যে রীনা দেবীকে দ্রুত ধরা হয় এবং চুরি যাওয়া সমস্ত সম্পত্তি উদ্ধার করা হয়। পুলিশ রীনা দেবীকে অ্যারেস্ট করে নেয় এবং আদালতে মামলা হওয়ার পর তার জেল হয়ে যায়। এরপর মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে নিজের শ্বশুরবাড়ি ফিরে যায়। আরে অর্ণব, বাবার সমস্ত সম্পত্তিও উদ্ধার হয়েছে। এবার বাবার মানসিক শান্তি ফিরে আসবে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। যাক বাবা, এবার সব শান্তি। আমরা খুব চিন্তায় ছিলাম যে না জানি আর কত সমস্যা দেখতে হবে। বৌমা, তোমাদের সমস্ত সমস্যা মিটে গেছে, এইটা জেনে আমার খুব শান্তি হলো। আমি তো ভাবছিলাম সেই রীনা উস্কানি দিয়ে দিয়ে তোমাকে আমাদের থেকে আলাদা করে দেবে। বৌদি, আমার খুব ভালো লাগছে যে তুমি আমাদের সকলের ওপর ভরসা রেখেছিলে এবং দাদাকে বিশ্বাস করেছিলে। মা, আমি কোনোদিনও আপনাদেরকে ভুল বুঝবো না, কারণ আমি আপনাদেরকে খুব ভালো করে জানি। আপনারা খারাপ হলে আমি কোনোদিন এই বাড়িতে বিয়ে করতাম না। মিতালি, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা স্ত্রী পেয়েছি। তুমি এত ধনী বাড়ির মেয়ে হয়েও কত ভালোভাবে আমাদের বাড়িতে মানিয়ে নিচ্ছ। অর্ণব, মিতালি, তোমরা সবাই খুব খুশি থেকো, এটাই আমাদের একমাত্র চাওয়া। তোমাদের দুজনের এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা মা, এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে। আমি শহরের সমস্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের রান্নাঘর সাজাতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৌমা, তুমি কেন এত খরচ করবে? আমাদের যা আছে তাতেই দিব্যি চলে যায়। তুমি এগুলি না করলেই খুশি হব। মা, এই বাড়ির সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই আমি এই বাড়িতে নিজের কিছু অবদান দিতে চাই। তাছাড়া এইসব করলে আমার কাজের সুবিধা হবে। বৌদি, তুমি সত্যি খুব ভালো। ধনী বাড়ির মেয়ে হওয়ার পরেও তোমার মনে কোনো অহংকার নেই, এইটা দেখে আমার খুব ভালো লাগে। আমার বোন একদম ঠিক বলেছে মিতালি। তাছাড়া আমি তোমার সিদ্ধান্তে খুবই খুশি। তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো, আমি তোমার পাশে আছি। আমি এই বাড়ির ছোট ছোট কিছু জিনিস বদলে ফেলতে চাই, যাতে আপনাদেরও এখানে থাকতে খুব ভালো লাগে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমাদের পরিবারের রীনার মতো কেউ যত চেষ্টা করুক, কোনো রকমের ভেদাভেদ তৈরি করতে পারবে না। আমাদের পরিবার সুখী পরিবার। এইভাবে মিতালি তার শ্বশুরবাড়ির মানুষের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ধনী বউয়ের গরিব শ্বশুর বাড়ি। শিউলিগঞ্জ গ্রামে অর্ণব তার বাবা আশিস এবং মা সুমিতার সঙ্গে একটি সাধারণ মাটির বাড়িতে থাকত। সে বাড়িতেই অল্প কদিন আগে ধনী পরিবারের একমাত্র মেয়ে মিতালির সাথে অর্ণবের বিয়ে হয়। মিতালির সব ছিল, কিন্তু এই পরিবারে এসে তার মানিয়ে নিতে খুবই কষ্ট হচ্ছিল। গ্রামে প্রথম কয়েকদিন সবার মুখ ভার করে থাকা হইল, কারণ মিতালির কাছে শ্বশুরবাড়ির সবকিছুই খুব পুরনো আর মলিন লাগছিল। তুমি এখনো মুখ গোমরা করে বসে আছো কেন?
তোমার এমন ব্যবহার দেখে সকলের খুবই খারাপ লাগছে, এটা কি তুমি বুঝতে পারছো না? বাড়িতে এমন ভাঙ্গাচোরা বাসনপত্র দেখলেই আমার সবথেকে বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এখানে থাকা আমার পক্ষে খুব কষ্টের। বৌমা, আমরা গরিব হলেও তোমাকে তো খুব আদরে যত্নে রাখার চেষ্টা করছি, এটা তুমি একটু বোঝার চেষ্টা করো। আপনারা আদর যত্নে রাখলেও এই বাড়ির পুরনো পরিবেশে আমার একদম মন টিকছে না, আমার খুব দমবন্ধ লাগছে। বৌদি, তুমি কি কেবল শহরের দামি জিনিসপত্র আর আধুনিক আরামেই অভ্যস্ত হয়ে গিয়েছ? গ্রামের সরল জীবন কি তোমার ভালো লাগছে না? দেখো কাকলি, দামি জিনিসপত্রের কথা নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একটু আধুনিকতার অভাব আমার ভালো লাগে না। বৌমা, তুমি আমাদের অবস্থার কথা জেনেই তো অর্ণবকে বিয়ে করেছ, এখন কেন এরকম আচরণ করছো? হ্যাঁ মিতালি, তুমি একটু সহজ হও এবং এই পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করো। তুমি চাইলেই আমরা একসাথে অনেক কিছু পরিবর্তন করতে পারি। আস্তে আস্তে দিন কাটতে শুরু করলো এবং অর্ণব বোঝানো সত্ত্বেও মিতালির মনের মধ্যে একটা হতাশার ভাব জন্মাতে লাগলো। আচ্ছা মা, আমার বাবা যে গয়নার দোকানটি উপহার দেবেন বলেছিলেন, সেই দোকানের কাগজপত্রের কোনো খবর এসেছে? বৌমা, তোমার বাবা নিশ্চয়ই সঠিক সময়ে সমস্ত কাজ শেষ করে দেবেন, তুমি এত চিন্তা করো না, সব ঠিক হবে। মা, দোকানটি আমার নিজস্ব সম্পত্তি হবে, সেই কারণে যত তাড়াতাড়ি হাতে পাই ততই আমি নিশ্চিন্ত থাকতে পারবো। আমার ভয় হচ্ছে। মিতালি, কেন এত ভয় পাচ্ছ? তোমার বাবার উকিল তো সব দেখছেন, তুমি কোনো চিন্তা করো না। তার উকিল রীনা দেবীর সাথে আমার একবার কথা বলা দরকার। আমি জানতে চাই কেন কাগজপত্রে এত দেরি হচ্ছে। বৌদি, তুমি মনে হয় ভাবছো তোমার টাকা নিয়ে কেউ কিছু করে ফেলবে। তোমার চিন্তা ভাবনা খুবই খারাপ মনে হচ্ছে। এইভাবে কয়েক মাস কেটে যায় এবং মিতালি তার বাবার পক্ষ থেকে কোনো স্পষ্ট খবর না পেয়ে চিন্তা করতে শুরু করে। অর্ণব, তুমি একবার রীনা দেবীর সাথে কথা বলো, এখনো দোকানটা আমার নামে করা হচ্ছে না কেন? আমি কাল সকালেই তোমার বাবার বাড়িতে ফোন করে সমস্ত বিষয় খোঁজ নেব, তুমি কোনো রকম চিন্তা করো না মিতালি। পরের দিন সকালে রীনা দেবী নিজেই মিতালিকে ফোন করে। মিতালি এই দেখে অবাক হয়ে যায়। এরপর রীনা দেবী তাকে বলে, তুমি জানো তোমার নতুন গরিব বাড়িতে কতটা মানানসই হচ্ছে? মিতালি, তোমাদের ওই গরিব শ্বশুর বাড়িতে তোমার কোনো সম্পত্তি দেওয়া ঠিক হচ্ছে না, তারা নিশ্চয়ই সেটা আত্মসাৎ করে ফেলবে। আপনি এমন কথা বলছেন কেন? আমি তো আপনার কাছে কোনো রকম কৈফিয়ত চাইনি, আর এই বাড়ি আমারও, এটা ভুলবেন না। তোমার বাবার ইচ্ছা ছিল তুমি যেন সুখে থাকো, কিন্তু তোমার এই শ্বশুরবাড়ির অবস্থা দেখে তো সেটাই মনে হচ্ছে না, তাই দেরি করছি। আপনি যা বলছেন তার কোনো ভিত্তি নেই। আমি আমার শ্বশুরবাড়ির লোকদের ভালো করে চিনি, তারা এমন মানুষ নন। আরে মিতালি, একবার ফোনটা আমার হাতে দাও। রীনা দেবী, আপনি আমাদের পরিবারের বিষয়ে কথা বলার কে? আমরা আপনার কাছে কোনো সাহায্য চাইনি। অর্ণব বাবু, তোমার বাবা মায়ের আর্থিক অবস্থা খুবই খারাপ, আর তোমার স্ত্রী খুব ধনী, তাই আমি খুব চিন্তিত। আমি আপনাকে শেষবারের মতো বলছি, আমার বাবার দেওয়া সম্পত্তির কাগজপত্র তাড়াতাড়ি আমার হাতে তুলে দিন, দেরি করবেন না। তুমি যদি তোমার শ্বশুরবাড়ি ছেড়ে চলে যাও তাহলেই এই কাজটি করা সম্ভব, তা না হলে এই সম্পত্তি কখনোই তোমার হাতে আসবে না। রীনা দেবী এই বলে ফোন রেখে দেয়। তার কথা শুনে মিতালি এবং তার বাড়ির সকলে অনেক দুঃখী হয়ে যায়। সমস্ত কথা শুনে মিতালের শাশুড়ি বলে, মিতালি, তোমার সম্পত্তির জন্য যদি এমন খারাপ কথা শুনতে হয় তবে সেটা আমাদের পক্ষে খুবই কষ্টের, আমরা খুব দুঃখিত। মা, আপনারা কোনো চিন্তা করবেন না, রীনা দেবী হয়তো কোনো খারাপ মতলবে এই ধরনের কথা বলছেন, আমাকে সেটা জানতে হবে। বৌদি, তোমার বাবা কি তার সমস্ত সম্পত্তি কেবল রীনা দেবীর উপরেই ছেড়ে দিয়েছেন? তিনি কেন নিজে সব কাজ করছেন না? আমি বাবার সঙ্গে কথাই বলতে পারছি না, উনি অসুস্থ, তাই রীনা দেবী সমস্ত কাজ দেখছেন, এটাই আমি জানি। অর্ণব, তুমি রীনা দেবীর অফিসে গিয়ে দেখা করো এবং সমস্ত কাগজপত্রের হিসাব চাও, এবার আর দেরি করা ঠিক হবে না। আরে না মিতালি, এবার আমি সরাসরি তোমার বাবার সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই কিছু জানেন। তুমি একদম ঠিক বলেছ অর্ণব, ঠিক আছে, আমরা তাহলে বাবার কাছে গিয়ে এই বিষয়ে কথা বলবো। পরের দিন সকালে মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে তার বাবার কাছে যাওয়ার জন্য তৈরি হয়। আমার মনে হয় রীনা দেবী নিশ্চয়ই কোনো রকম ষড়যন্ত্র করছে, না হলে তোমার সম্পত্তি এতদিন পর্যন্ত নিজের কাছে রাখতো না, তার হয়তো দেওয়ার ইচ্ছা নেই। তুমি একদম ঠিক বলেছ অর্ণব, তাছাড়া সে বারবার আমাকে শ্বশুরবাড়ি ছাড়ার কথা বলছো, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। বৌদি, তোমরা তাড়াতাড়ি যাও এবং সবটা মিটিয়ে চলে এসো, বড় কোনো রকমের সমস্যার সৃষ্টি হওয়ার আগেই সবকিছু সমাধান করে নাও। সাবধানে যেও তোমরা, আমার মন বলছে রীনা দেবীর কোনো বড় ভুল আছে, যা তোমরা গিয়ে জানতে পারবে। মা, আমি বুঝতে পারছি আপনারা আমাকে কতটা ভালোবাসেন। চলো মিতালি, আর দেরি করা ঠিক হবে না,
আমাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করতে হবে। শহরে মিতালির বাবার বাড়িতে পৌঁছানো মাত্রই তাহাদের সামনে এক অপ্রত্যাশিত সত্য প্রকাশ হয়। বাবা, এতদিন থেকে তুমি আমাকে ফোন করছো না কেন? তাছাড়া তোমার সম্পত্তি যেটা তুমি আমাকে দেওয়ার কথা বলেছিলে, সেটা রীনা দেবী দিতে চাইছে না কেন? আরে মিতালি, রীনা কোনো উকিল নয়, সে আমার অফিসের পুরনো হিসাব রক্ষক। আমি বিশ্বাস করে তাকে সব দিয়েছিলাম। মানে উনি উকিল নন? তাহলে উনি কিসের ভিত্তিতে এত বড় বড় কথা বলছেন? মিতালি, তোর মায়ের কিছু দামি গয়না আর অনেক টাকা সরিয়ে ফেলেছে, কারণে আমি বেশ কয়েকদিন থেকে অসুস্থ হয়ে পড়ে আছি। তার মানে ওই রীনা তোমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাদের সবকিছু আত্মসাৎ করতে চায়। আমার কিন্তু তার উপর অনেক রাগ হচ্ছে। হ্যাঁ মিতালি, সে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চাইছে, এই কারণে তোকে তোর শ্বশুরবাড়ির বিরুদ্ধে করার চেষ্টা করছিল, যাতে কেউ তোর সাপোর্টে না থাকুক। বাবা, আপনি চিন্তা করবেন না, আমরা এখনই পুলিশের কাছে যাব এবং রীনা দেবীর নামে সব অভিযোগ জানাবো। আমরা এত সহজে তাকে ছাড়ব না। হ্যাঁ বাবা, অর্ণব একদম ঠিক বলছে। তাছাড়া আমি আমার শ্বশুরবাড়িতে খুব ভালো আছি, এবার সব ঠিক হয়ে যাবে। পুলিশের সাহায্যে রীনা দেবীকে দ্রুত ধরা হয় এবং চুরি যাওয়া সমস্ত সম্পত্তি উদ্ধার করা হয়। পুলিশ রীনা দেবীকে অ্যারেস্ট করে নেয় এবং আদালতে মামলা হওয়ার পর তার জেল হয়ে যায়। এরপর মিতালি অর্ণবকে সঙ্গে নিয়ে নিজের শ্বশুরবাড়ি ফিরে যায়। আরে অর্ণব, বাবার সমস্ত সম্পত্তিও উদ্ধার হয়েছে। এবার বাবার মানসিক শান্তি ফিরে আসবে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। যাক বাবা, এবার সব শান্তি। আমরা খুব চিন্তায় ছিলাম যে না জানি আর কত সমস্যা দেখতে হবে। বৌমা, তোমাদের সমস্ত সমস্যা মিটে গেছে, এইটা জেনে আমার খুব শান্তি হলো। আমি তো ভাবছিলাম সেই রীনা উস্কানি দিয়ে দিয়ে তোমাকে আমাদের থেকে আলাদা করে দেবে। বৌদি, আমার খুব ভালো লাগছে যে তুমি আমাদের সকলের ওপর ভরসা রেখেছিলে এবং দাদাকে বিশ্বাস করেছিলে। মা, আমি কোনোদিনও আপনাদেরকে ভুল বুঝবো না, কারণ আমি আপনাদেরকে খুব ভালো করে জানি। আপনারা খারাপ হলে আমি কোনোদিন এই বাড়িতে বিয়ে করতাম না। মিতালি, আমি অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা স্ত্রী পেয়েছি। তুমি এত ধনী বাড়ির মেয়ে হয়েও কত ভালোভাবে আমাদের বাড়িতে মানিয়ে নিচ্ছ। অর্ণব, মিতালি, তোমরা সবাই খুব খুশি থেকো, এটাই আমাদের একমাত্র চাওয়া। তোমাদের দুজনের এত ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগছে। আচ্ছা মা, এখন তো আমাদের কাছে অনেক টাকা আছে। আমি শহরের সমস্ত আধুনিক যন্ত্রপাতি দিয়ে আমাদের রান্নাঘর সাজাতে চাই। আপনি কি আমাকে সাহায্য করবেন? বৌমা, তুমি কেন এত খরচ করবে? আমাদের যা আছে তাতেই দিব্যি চলে যায়। তুমি এগুলি না করলেই খুশি হব। মা, এই বাড়ির সকলে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই আমি এই বাড়িতে নিজের কিছু অবদান দিতে চাই। তাছাড়া এইসব করলে আমার কাজের সুবিধা হবে। বৌদি, তুমি সত্যি খুব ভালো। ধনী বাড়ির মেয়ে হওয়ার পরেও তোমার মনে কোনো অহংকার নেই, এইটা দেখে আমার খুব ভালো লাগে। আমার বোন একদম ঠিক বলেছে মিতালি। তাছাড়া আমি তোমার সিদ্ধান্তে খুবই খুশি। তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো, আমি তোমার পাশে আছি। আমি এই বাড়ির ছোট ছোট কিছু জিনিস বদলে ফেলতে চাই, যাতে আপনাদেরও এখানে থাকতে খুব ভালো লাগে। এটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমাদের পরিবারের রীনার মতো কেউ যত চেষ্টা করুক, কোনো রকমের ভেদাভেদ তৈরি করতে পারবে না। আমাদের পরিবার সুখী পরিবার। এইভাবে মিতালি তার শ্বশুরবাড়ির মানুষের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আজকের জন্য এতটাই গল্প। গল্পটি তোমাদের ভালো লাগলে গল্পটিকে লাইক করে দাও এবং এরকম গল্প আরো দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও।